রাতের বিভীষিকা চ্যানেলে আজ আবার একটি নতুন সত্য ভৌতিক ঘটনা ও তার অভিজ্ঞতার কথা তোমাদের জানাতে চলে এলাম। আশা করব তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। তোমাদের এই পুজো খুব ভালো ও আনন্দে কেটেছে। তা আজকে যে আমি ঘটনাটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে বহরমপুর থেকে তানিয়া ঘোষ। উনি একজন হাউসওয়াইফ। তা উনি এই ঘটনাটা আমাকে লক্ষ্মী পুজোর পরেই পাঠিয়েছিলেন, কিন্তু আমার এই ঘটনাটা পড়ে তোমাদের শোনাতে একটু দেরি হয়ে গেল, কারণ পুজোর নানান কাজের চাপ, বাড়িতে অতিথি আসা যাওয়া, এইসবের কারণে আমাকে ঘটনাটা পড়ে শোনাতে দেরি হয়ে গেল। এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আর তানিয়াদির কাছেও আমি ক্ষমা চাইছি। তো তানিয়াদি আমাকে লিখেছেন যে, দিদি, আমি একজন হাউসওয়াইফ, আমি বহরমপুরে থাকি। আমার একটা জীবনের অভিজ্ঞতার কথা তোমাকে আমি পাঠালাম। আমার সেরকম মোবাইল সেরকম দেখা হয় না, কারণ বাড়িতে আমি একটা মাত্র বউ, নানান কাজের চাপে আমার সময় হয়ে ওঠে না। তো সেদিনকে সময় ছিল দেখে মোবাইলটা নিয়ে বসতে ঘাঁটতে ঘাঁটতে তোমার একটা দেখলাম ভিডিও, রাতের বিভীষিকা। তো একটা ঘটনা শুনে তা আমিও ভাবলাম যে আমার এই অভিজ্ঞতার কথা দিদিকে বলি, দিদি তার চ্যানেলে পড়ে শোনাবে। সেই জন্যই আমি এই ঘটনাটা দিদি তোমাকে আমি পাঠালাম। তুমি যদি পড়ে শোনাও আমি খুব খুশিও হব। তা আমি তানিয়াদির ঘটনাটা তার মতন করেই আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দিদি, আমার বাড়ি বহরমপুরে, আমি বাড়ির একমাত্র বউ। যখনকার ঘটনা বলছি তখন বেশ কয়েক বছর আগে, কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেল ঘটনাটা। তা আমার বাড়িতে পুরো 51বর্তী পরিবার হলেও ভাগ করা, মানে আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি আর দিদি শাশুড়ি আর আমার হাজব্যান্ড, আমি আর আমার একটা ছোট মেয়ে। আমি তখনকার কথা বলছি। আর পাশেই আর কি, ওই একই জায়গার মধ্যে পাশে আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, তার ছেলে, বউ। তা দিদি শাশুড়ি আমাদের কাছেই থাকতেন। উনি কাকা শ্বশুরের বাড়ির ঘরে থাকতেন না। দিদি শাশুড়ির সমস্ত কিছু দেখাশোনা যা কিছু সব আমরাই করতাম। বেশি করতো আমার হাজব্যান্ড, কারণ আমার হাজব্যান্ড খুব ঠাকুমাকে খুব ভালোবাসত। আর ওনার মানে সমস্ত কিছু ওনার উপরেই দায়িত্ব। সংসারে কি লাগবে, কি করতে হবে, কে আসবে, কে যাবে, তাকে কি খাওয়াতে হবে, সমস্ত কিছুই কিন্তু ঠাকুমাই করতো, কারণ ওনার বুদ্ধি খুব ভালো ছিল আর কি। উনি সংসারটা পরিচালনা করতেন। আর অনেক জায়গা জমি ছিল, তো ওনার হাতে সমস্ত কিছু দায়িত্ব ছিল, সেই জন্য উনি সমস্ত কিছু করতেন। আর এই সব কারণে উনি একটা মাথার মধ্যে চিন্তাও থাকতো। উনি ভাবতেন যে আমি চলে গেলে এরা কী করবে, কারণ আমার শ্বশুরমশাই সেরকম একটা বুঝতো না, কারণ প্রথম থেকেই দেখে আসছে যে মাই সমস্ত কাজকর্ম করে, ওই জন্য মায়ের ওপরেই ছেড়ে দিয়ে শ্বশুরমশাই কোনো দিন সংসারে হালটা ধরতো না, এই চিন্তা করতো। তারপরে জমি জায়গা এইসবেরও চিন্তা রয়েছে, কিছু জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, দিতে হবে, সেইটা নিয়েও কাকা শ্বশুরের সঙ্গেও আবার কথা কাটাকাটি হতো, তাদের টাকা দিতে হবে, এই নানান ঝামেলা। আমার দুই পিসি শাশুড়ি আছে, তাদেরও এসে তারাও বলতো আমাদেরও টাকা দাও। এই নানান ঝামেলার মধ্যে ঠাকুমা তখন অসুস্থ হয়ে পড়েছিলেন, আর বয়সও তো হয়েছে। চিন্তা করতে করতে একদিন ওনার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে উনি বিছানায় পড়ে গেলেন, মানে হাত পা যে এক পাশটা প্যারালাইজ ওই রকম নয়, কিন্তু উনি বিছানায়। ডাক্তার এসে দেখে বললেন উনি বিছানায় ওঠাবেন না, বিছানায় থাকুক, কারণ প্রচণ্ড হাই প্রেশার। তো উনি কিন্তু শুয়ে শুয়ে কিন্তু পরিচালনা করতেন সংসারে, যেই আজকে এই করবি,
এই আনবি, এই রান্না হবে, সমস্ত কিছু উনি পরিচালনাগুলো করতেন। আমাকে প্রচণ্ড ভালোবাসত। তা উনি অসুস্থ হয়েছেন এই ডিসেম্বর জানুয়ারি মাস, এটা আমি ঠিক মনে পড়ছে না। যে ঘটনাটা ঘটেছে দিদি, সেই ঘটনার কথা বলছি, সেটা হচ্ছে মে মাস। মে মাসে তো অসম্ভব গরম থাকে। তা শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, মানে 3-4 দিন ধরে খুবই বাড়াবাড়ি। ডাক্তার এলো, ডাক্তার এসে দেখে বলল মনে হচ্ছে না উনি আর বাঁচবেন। আমার শ্বশুরমশাইকে বললেন, কাকা শ্বশুরকেও বললেন। খুবই অবস্থা খুবই খারাপ। বাড়িতে নার্সও রাখা হয়েছিল, অক্সিজেন সমস্ত কিছু ওনার বাড়িতে করা হয়েছিল। তো দিদি আমাদের বাড়িটা দোতলা। আমাদের বাড়ির ঘরটা হচ্ছে নিচের তলায় উনি থাকতেন, দিদি মানে ঠাকুমা থাকতেন। নিচের ঘরটায় প্রথম যে ঘরটায় ঢুকলেই মানে একটা দরজা দিয়ে ঢুকলেই 3টে ঘর পরপর হয়। এই ঘরগুলো আমার শ্বশুরবাড়িতে সব কটায়, মানে দোতলাও সেরকমই, যে একটা ঘরে ঢুকলেই 3টে ঘর পরপর। আমার ঘরও তাই, আমি যে উপরে থাকি আমার ঘরেও একটা ঘর ঢুকলে 2টো ঘর। আবার শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকতেন সেই ঘরেও ঢুকলে ওরকম 3টে ঘর। ঘরগুলো বেশ বড় বড়। তাই ঠাকুমা নিচের তলায় থাকতেন। সুস্থ থেকে উনি প্রথম থেকেই আর কি নিচতলায় থাকতেন, উনি উপরে থাকতেন না। নিচের তলায় ঘরে ঢুকতেই আমাদের সামনে একটা ঘর, যেটা সেখানে একটা খাট পাতা আর শোকেস টোকেস এইসব রয়েছে। তার পাশ দিয়েই হচ্ছে ঠাকুমার ঘর। ওই ঠাকুমা ওই ঘরটাই থাকতেন, বেশ বড় ঘর। আর তার পাশেই রয়েছে আমাদের রান্নাঘর প্লাস আবার ডাইনিং রুম, মানে ওখানেই খাওয়া দাওয়া রান্না টান্না হতো। ঠাকুমা যে খুব অসুস্থ হয়ে পড়েছে, ঠাকুমা পিসি শাশুড়িও চলে এসছে, আরও আত্মীয় স্বজন যে কাকা শ্বশুর তো রয়েছে ছুটি নিয়ে। যেদিনকার ঘটনা বলছি দিদি, অসম্ভব সেদিনকে বৃষ্টি হচ্ছে, মানে খুব বৃষ্টি। তা হঠাৎ উনি মানে কথা টথাগুলো না আটকে গেছে, মানে কথা বলতে পারছে না, কথা জড়িয়ে গেছে। ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার দেখে মাথা নাড়াচ্ছে, উনি নেই, মানে হবে না মনে হচ্ছে না, মানে উনি ফিরবেন আর কি, সুস্থ হবেন। সবার দিকে তাকাচ্ছে, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, চোখ দিয়েও না ঝরে জল পড়ছে। এ করতে করতে উনি 10-15 এরকম সময় মারা গেলেন। তো এত বৃষ্টি হচ্ছে দিদি, তখন আর কোথায় লোকজন আসবে? পাড়ার থেকে সবাই শুনেছে, তাও কজন আসবে? সবাই বলছে যে আজকে রাতটা থাক, রাতটুকু, কালকে সকালে দেখা যাবে, ভোরটা হোক, বৃষ্টিটা বন্ধ হোক, কারণ এই রাতে কে যাবে? আর আমাদের এখান থেকে শ্মশানটা বলতে গেলে অনেকটাই দূর। সেই রাত্রিটা তো ওরকমই রইল, সবাই আমরা জেগে বসে রয়েছি। আর তখন আমার বড় মেয়ে, বয়স হচ্ছে 2.5-3 বছর হবে, তা তখন বাজে 1:30 এরকম হবে। সবাই বসে কান্নাকাটি, মানে পিসি শাশুড়িও কাঁদছে, বাবাও কাঁদছেন, তারপরে আমার হাজব্যান্ডও কাঁদছে, কারণ ও ঠাকুমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমার ননদও চলে এসছে, মানে আমার হাজব্যান্ড 1 ভাই 1 বোন আর কি। এরা আমার বোনের ননদেরও বিয়ে হয়ে গেছে, সেও চলে এসছে তার হাজব্যান্ডকে নিয়ে। তা আমার শাশুড়ি, পিসি শাশুড়ি রয়েছে। তা আমার মেয়ে দেখছি ঝিমিয়ে পড়ছে, বাচ্চা তো। তা আমার শাশুড়ি আর পিসি শাশুড়ি বলল যে তুমি ওই সামনে ঘরটায় ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। তা আমি ওকে নিয়ে খাটটায় শুয়ে রয়েছি, ওকে ঘুম পাড়িয়ে। আমারও তন্দ্রা এসে গেছে, আস্তে আস্তে চোখটা লেগে গেছে, আমি মানে ঘুমের মতনই আগে ঘুম। আর ওই ঠাকুমার ঘরে নিচে ওই আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি আর আমার ননদ, এরা সব রয়েছে নিচে আর কি। গরম দেখে নিচেই সব এমনি শুয়ে রয়েছে, বসে রয়েছে। তা সব দরজা কিন্তু খোলা। তা আমি ওকে, আমার মেয়েকে ঘুম পাড়াতে আমার মানে নিজেরও একটু ঘুমটা চলে এসছে, মানে ডিপ ঘুম নয়, কিন্তু আমার ঘুমের ইয়েটা এসছে, মানে বুঝতে পারছি কেউ
কাজ করছে করছে এইটা বুঝতে পারছি, কিন্তু অতটা নেই। তো হঠাৎ দেখি রান্নাঘরে বাসন টাসন মানে মেজে রেখে দিলে যেরকম গোছালে আওয়াজ হয়, ডাইনিং রুম টেবিলটা মানে গোছাচ্ছে, টেবিল মানে সেই ম্যাট ট্যাটগুলো ছিল সেটাকে করছে, গ্লাস ফ্লাস বাসন টাসনগুলো এরকম আওয়াজ হচ্ছে একটা। তা আমি ভাবছি বোধহয় মা নয়তো পিসি শাশুড়ি, পিসি আর কি, ওরা হয়তো বাসন টাসন এলোমেলো ছিল, গোছাচ্ছে হয়তো। তা আমিও শুয়ে রয়েছি। আবার 4টে উঠে গেছি। 4টের সময় উঠে যখন ওই ঠাকুমার ঘরটায় গেছি, তখন আমার পিসি বলছে যে, বৌমা তুমি রাতে কোনো আওয়াজ পেয়েছো? তা আমি বলছি আওয়াজ? হ্যাঁ। কিসের আওয়াজ বলো তো? তো বলছে যে কোনো বাসনের আওয়াজ পাওনি? তাই আমি বলছি হ্যাঁ, বাসন তো আওয়াজ পাচ্ছিলাম, যে গোছানো আওয়াজ, বাসনগুলো পড়ে যাচ্ছিল, গোছাতে গেলে অনেকগুলো একসাথে নিয়ে গোছালে যে পড়ে যায় এরকম তো পেয়েছি। আমি যে তুমি বা মা বোধহয় গোছাচ্ছ। বলে না, আমরা এই ঘরে বসে রয়েছি, এই 2:15-20 তখন দেখি এরকম বাসনের আওয়াজ আমরাও পেয়েছি। তখন তো আমার শুনে হয়ে গেছে। আমি ওই ঘরে একা মেয়েটাকে নিয়েছিলাম। গাটা তখন মানে যেহেতু আমি শুনেছি, জেগেছিলাম না দেখে আমার অতটা হয়নি, তাও ভয় পেয়েছি একটা। শাশুড়ি আর আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি এরা খুব ভয় পেয়েছে, আমার ননদ। তা পরের দিন সকালবেলা তো যা হোক দাহটাও করে এসে দাহটাও হয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে, শ্মশানে এসছে সবাই, কাজ টাজ করছে, ওই মালসা টালসা পরানো এগুলো চলছে আর কি কাজ। তা আমার মানে ইয়ের মধ্যেই আর কি, কী বলে, অসুচের এই মধ্যেই আমার শাশুড়ি মা 2 দিন পরে, 2দিন না 1দিন পরে দিদি, আমার শাশুড়ি মা ঠাকুমার ঘরের দরজাটা দেওয়া রয়েছে, ঠাকুমা ঘরের দরজাটা দেওয়া। তা উনি ঢুকছিল হয়তো কিছু নিতে বা কোনো কাজ করতে, হয়তো এরকম কিছু। নিচের তলার সব লোকজন সব বাইরে সব প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, কাজকর্ম হবে বলে প্যান্ডেলের লোক এসছে, তারপরে পুজোর ঠাকুরমশাই এসব নিয়ে বাইরে সব আলোচনা হচ্ছে। তা ঘরটা বলতে গেলে কেউ সেরকম ছিল না। রান্নাঘরে কেউ ছিল হয়তো একজন, ওই চা করছে তাদের খাবে বলে। তা আমার মানে আমার শাশুড়ি মা, আমার ভুল হচ্ছে, আমার শাশুড়ি মা ওই ঠাকুমার ঘরটায় ঢুকবে বলে দরজাটাকে খুলতে যাচ্ছে, দেখে ভেতর থেকে পুরো দরজাটা বন্ধ। তখন বাজে সকাল 7টা, দরজাটা পুরো বন্ধ, মনে হচ্ছে কেউ ভেতর থেকে ছিটকানি দিয়ে রয়েছে। তাই আমার শাশুড়ি মা হয়তো মনে কেউ ঢুকেছে, কাপড় চোপড় ছাড়ছে, কিছু একটা ভেবেছে, ভেবে উনি ওখান থেকে মানে পেছন ঘুরে চলে আসছে। তখন থেকে ফট করে দরজাটা মানে আচমকা ধাম করে খুলে গেল। হট করে দেখে দরজাটা ধাম করে একটা মানে খুলে গেল দরজাটা। কেউ খুললে ভেতর থেকে যেরকম একটা আওয়াজ হয়, তখন আমার শাশুড়ি মা আবার পিছন ঘুরেছে ঠাকুমার ঘরের দিকে। তা বলছে কে ঘরে? আমি কতবার ধাক্কা দিলাম, দরজাটা বন্ধ করে দিয়েছিল, কে ঘরে? বলে ঘরে ঢুকে দেখে কেউ নেই, ঘরে কোনো জায়গায় কেউ নেই। তখন আমার শাশুড়ি মা বলছে কী হলো? দরজা দেওয়া ছিল, দরজা খুলে গেল, অথচ কেউ নেই, মানে কে ছিল তাহলে ঘরে? আমার শাশুড়ি মা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। উনি না মানে খাটের তলা, তাও সাহস করে দেখছে খাটের তলায় কেউ কি করছে, সকালবেলায় খাটের তলায় দেখছে, দেখে না কোনো জায়গায় নেই। উনি তখন রীতিমতন ভয় পেয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে বাইরে চলে এসছে। এসে আমার শ্বশুরমশাইকে ডাকছে, শোনো। তো শ্বশুর কী হয়েছে? তখন উনি ওকে ভেতরে নিয়ে গিয়ে কথাটা বলেছে। বলে না, এটা তোমার মনে ভুল। আমার শাশুড়িমা বলছে না,
আমি যখন দরজাটা তুমি ওই ঘরে যাচ্ছিলে কেন? বলে আমি ভাবছিলাম যে ঘরটা সব শুয়েছিল নিচটায়, ওই চাদর ফাদর তো পড়ে রয়েছে, ওগুলোকে আমি তুলে গুছিয়ে রাখবো, এই ভেবে আর কি দরজাটাকে ধাক্কা দিচ্ছি, মনে হচ্ছে ভেতর থেকে পুরো ছিটকানি দেওয়া। অনেকবার ধাক্কা দিয়েছি। তাই আমি ভেবেছি যে হয়তো মনে হয় কেউ কাপড় টাপড় ছাড়ছে বলে আমি শুধু পেছন ঘুরেছি, ওখানেই দাঁড়িয়ে হট করে দেখি দরজাটা খুলে গেল। খুলতে কেউ তো বেরোলো না। আমি আবার পেছন ঘুরে, কে ছিল ঘরে? আমি কতবার দরজাটা ধাক্কা দিলাম, খুললো না। ওমা ভেতরে ঢুকে দেখি কেউ নেই। তখন এই শাশুড়ি মার কথা, তারপরে এই যে বাসন গোছানোর এই কথাটা কেউ অতটা আমল দেয়নি। মানে শাশুড়ি মার কথাটা সবাই শুনে অতটা ও ঠিক আছে এরম করে করে ছেড়ে দিয়েছে। মানে শ্রাদ্ধের আগে, মানে ঘাট কাজের আগের দিন আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুর, আমার হাজব্যান্ড আর আমার দেওর মানে কাকা শ্বশুরের ছেলে ওই ঠাকুমার ঘরে, ঠাকুমার ঘরটা না খুব ঠান্ডা ছিল, মানে নিচের তলায় তো খুব ঠান্ডা, ঘরের ভেতর কোনো রোদ্দুর ঢুকতো না, ওই জন্য বেশ ঠান্ডা। ওই নিচটার মধ্যে সব শুয়ে রয়েছে সারাদিন, মানে খাটাখাটনি এইসব, মানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এইসব কাজকর্ম, বুঝতেই তো পারছো দিদি, সব শুয়ে রয়েছে। তা আমার হাজব্যান্ড আর দেওর বলতে গেলে ওরা ঘুমিয়েই পড়েছে। আমার শ্বশুর মশাই আর কাকা শ্বশুর ওরা কিন্তু ঘুমায়নি, চোখটা বন্ধ করেই পড়ে রয়েছে। মানে নানান চাপ তো এসে তাদের ঘাড়েই পড়লো, এই জমি জায়গা পড়ে রয়েছে এগুলো দেখাশোনা, সব কিছুই তাদের, ওইগুলো নিয়ে হয়তো চিন্তা করছে বা যাই হোক। আমার শ্বশুরমশাই ঘুমায়নি, কিন্তু কাকা শ্বশুর চোখ বন্ধ করে হয়তো তন্দ্রাটা এসছে বোধহয় নাকি। পুরো আমার শ্বশুরমশাই আমার যে ঠাকুমার খাটের ওই নিচটাই শুয়ে রয়েছে। তা আমার শ্বশুরমশাই এরকম খাটে যেন মনে হলো শুয়ে থাকলে যে নড়াচড়া করে, পাশ ফিরলে ওই পাশ ফিরলে এরকম একটা খাটের একটা আওয়াজ হয় না, মচমচাটা কেমন আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ। তা আমার শ্বশুরমশাই বলছে খাটে আবার কে শুলো? বললাম না এর মধ্যে খাটে কেউ শুবি না, খাটটা ওরকম থাকবে, তোদের বললেও তোরা শুনিস না। তখন আমার কাকা শ্বশুর বলছে যে কী হয়েছে রে দাদা? ও দেখ আমি বললাম যে কাজটা অবধি কেউ খাটে শুবি না, কে হয়তো গিয়ে শুয়েছে দেখ। বলছে কই রে? কারণ কাকা শ্বশুর আবার খাটের থেকে কিছুটা দূরে, যার জন্য কাকা শ্বশুর দেখতে পাচ্ছে যে খাটে কেউ শুলে বা বসলে দেখা যাবে, কিন্তু আমার শ্বশুরমশাই তো খাটের একদম সামনেটাই শুয়েছে, দেখতে পাচ্ছে না কেউ শুয়েছে কিনা। তো বলছে না রে কেউ নেই তো। কী বলছিস? বলে না নেই। তো বলছে কেউ উঠেছিল রে খাটে, মনে হয়েছিল শুয়ে রয়েছে, মানে এপাশ ওপাশ করছে, একটা আওয়াজ হচ্ছে খাটে। বলে কই না। তখন আমার আত্মীয় স্বজন, ওই মাসি শাশুড়ির ছেলে, এদের সব ডাকছে, ডেকে তোরা কেউ খাটে উঠেছিলি, সবাইকে ডাকছে। বলে না তো, আমরা এই ঘরে ঢুকিনি, বাইরের সব কাজ হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, ইয়ে হয়েছে, আমরা ঢুকিনি। তখন একটু শ্বশুরমশাই না কিন্তু লাগলো যে কী হলো। সেদিনকে আমার হাজব্যান্ডের নাম বাপি, বাপির মাও বললো এই কথাটা, আবার ওরা সেই দিনও শুনেছে বাসনের আওয়াজ। মানে এটা চোখ বন্ধ করে না ভাবছে। তারপরে আমার মানে এই আমার শ্বশুরমশাই এটাই ভাবছে, এদিকে আমার দেওর আর আমার হাজব্যান্ড তো পুরো বলতে গেলে ঘুমিয়েই পড়েছে ওরা। কাকা শ্বশুর কিছুক্ষণ পরে দেখে খাটের দিকে এরমভাবে তাকিয়ে রয়েছে, ভুরুটা কুঁচকে। তখন আমার শ্বশুরমশাই এই কাজের ব্যাপারেই আর কি কাকাকে কিছু বলতে যাচ্ছিল যে শোন রে এটা এই কথা, ভট করে বলতে গিয়ে দেখে কাকা শ্বশুর খাটের দিকে, মানে মাথার তলায় এরকম হাতটা দিয়ে শুয়ে রয়েছে। আমার কাকা শ্বশুর আমার শ্বশুরমশাইকে তো ওই যে নিতে হয়, কাঁচা গলা নাকি জিনিসটাই বলে, ওইটা নিতে হয়। তো ওরা হাতটাকে না মাটি এরম, মানে মাটির তলায় এরম হাত দিয়ে তার উপরে মাথাটা রেখে কাকা শ্বশুর ভুরু কুঁচকে খাটের ওপরে দেখছে। তা আমার বাবা বলছে, মানে শ্বশুরমশাই বাবা বলছেন যে কী রে কী হয়েছে? ও দেখি তাকিয়েই রয়েছে কাকা শ্বশুর।
তো যে কী হয়েছে বল না, তুই এরকম তাকিয়ে রয়েছিস কেন খাটের উপরে, খাটের দিকে কী দেখছিস? তা বলছে যে দাদা তখন না তুই ঠিকই বলেছিস। তুই কী ঠিক বলেছি? বলে খাটে না কেউ আছে। বলে মানে? বলে হ্যাঁ রে, কখন থেকে যেরকম মানুষের ধর ঘুম না আসলে যেরকম একটা ঘুমানোর চেষ্টা করে, ছটপট করে একটা, মানে পাশ ওপাশ করে, চাদরটা দেখ, টান টান চাদর দেখ, গুটিয়ে রয়েছে। বলে এরমভাবে তাকে যেই তখন শ্বশুরমশাই বসে পড়েছে। বলে কী বলছিস? দেখে হ্যাঁ, চাদরটা মানুষের যেরকম শুলে একটা চাদর গুটিয়ে যায়, তারপরে একটা যে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না, এরকম একটা ছটপট হয় না ফির, ওই রকম। তখন ওরা আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুর ওরে বাবারে বলে ঘর থেকে দৌড়িয়ে বাইরে এসে হাঁপাচ্ছে। তখন সবাই বলছে, পিসি শাশুড়ি, ওরা বলছে আমার ননদের বর নন্দাই, এরা বলছে কী হয়েছে কী হয়েছে? তখন কিছুক্ষণ হাঁপিয়ে সব জল দিয়েছে, ওরা একটু জল খেয়ে তখন ঘটনাটা বলছে এরকম। তখন আমার শাশুড়ি মা বলছে, আমি বললাম না সেদিনকে এরকম। তারপরে প্রথম দিন যেদিনকে মা ছিল, ডেড বডিটা ছিল, সেই দিনও তো আমি মানে পিসি শাশুড়ির নাম বলছে, তুলন, তারপরে আমার ননদের নাম হচ্ছে, আমরা সব নিচে, কেউ তো এরকম হেলান দিয়ে বসে রয়েছি, কেউ এমনি এভাবে শুয়ে রয়েছি ছিলাম, আর তোমরা তো ওপরে ছিলে। সেই দিনও পুরো বাসনের আওয়াজ পেয়েছি, বাসন গোছাচ্ছে, বাসন করছে পুরো। তা তোমরা তো বিশ্বাস করোনি। তখন ওটা আমার শ্বশুরমশাই শাশুড়ি কথা শুনে পিসি শাশুড়িও বলে হ্যাঁ। তা আমার ঠাকুমার না খুব বাঁচার শখ ছিলেন, উনি নিজে করতেন, তার সমস্ত কাজকর্মগুলো আমার শাশুড়ি মা রান্না টান্না করে হয়তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু শুতে যেতেন। আমার এই ঠাকুমা আমি দেখেছি যতদিন, উনি কিন্তু ঘুমাতেন না, ওই বাসন টাসনগুলো গোছাতো, ওই কৌটো মশলার কৌটোগুলো মুছে টুছে গোছাতো, টেবিলটাকে ভালো করে মুছতো, এইগুলো করতো। কোথায় জামা কাপড় কি বাইরে রয়েছে সেইগুলো তুলে নিয়ে আসতো, সমস্ত কিছু উনি করতেন। তাই সেই দিনকে ওই বাসনগুলো এলোমেলো যেহেতু হয়ে রয়েছে, মানে খাওয়া দাওয়া তো আর হয়নি, বাসন টাসন সেরকম ছিল, অসুস্থ না হঠাৎ বাড়াবাড়ি হয়েছে, সব পড়েছিল, সেইগুলোকে ওই জন্য গোছাচ্ছিল করছিল। তারপরে ঠাকুরমশাইকে বলা হলো, ঠাকুরমশাই বলল যে আপনারা কাজ টাজ করুন, তারপরে গিয়ে গয়ে একটা পিণ্ড দিয়ে আসবেন, কারণ ওনার হাতেই তো কাজের সমস্ত কিছু দায়িত্ব ছিল। উনি একটা চিন্তা করছিলেন যে এরা কী করবে। বলতে গেলে আমার মানে ঠাকুমার 45 বিঘা জমি, সেই জমি নিয়েও চিন্তা করতো। এইসব চিন্তা করতে করতেই ওনার স্ট্রোক হয়ে গেছিলো। তো এই ছিল দিদি আজকের আমার ঘটনা, তোমাকে বললাম, তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাও, যদি তোমার ঘটনাটা মানে পড়ে ভালো লাগে তবেই তুমি বলো। এরকম অনেক ঘটনাই আছে, আমি তোমাকে পাঠাবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ দিদি। তো এই ছিল আজকের ঘটনা। দেখো এখানে আমি আর কিছুই বলবো না, তোমরা কমেন্টে বলো তোমাদের এতে কী মত, তোমাদের এটা কি মনে হয়। কারণ আমি তো আগেও অনেকবার বলছি, এখনও বলছি, আর হয়তো বলেও যাব যে এখনও এমন কিছু ঘটনা এরকম ঘটে যার পিছনে কোনো যুক্তি কাজ করে না, কোনো বৈজ্ঞানিক কারণও খুঁজে কিন্তু পাওয়া যায় না, অথচ কিন্তু ঘটনাটা ঘটে। সেটা আসলে কি, কেন ঘটছে, সেটাই কিন্তু আমাদের ভাবার বিষয়। আশা করব আজকের এই ঘটনাটা শুনে তোমাদের মতামত তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর রাতের বিভীষিকাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এই অনুরোধ রইল আমার। এইরকমই আরও অলৌকিক ও ভয়ঙ্কর সব সত্য ঘটনা শোনার জন্য, যার পিছনে কোনো যুক্তি কাজ করে না।
আবার আসবো নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ধন্যবাদ।